আমার ছোট ভাই মনোজিৎ আমাকে জিজ্ঞাসা করলো, দাদা অটল পেনশন যোজনা আর ন্যাশনাল পেনশন স্কিম দুটোই সরকারি প্রকল্প, তাহলে কোনটাতে ইনভেস্ট করলে আমার লাভ বেশি হবে। তো মনোজিতের জন্য আমি একটা ক্যালকুলেশন করেছিলাম। চলুন এই ভিডিওতে দেখে নিই যে অটল পেনশন যোজনা না ন্যাশনাল পেনশন স্কিম কোনটাতে ইনভেস্ট করলে আপনার লাভের সম্ভাবনা বেশি আছে। এইবার ধরে নিলাম একজন ব্যক্তি যার বর্তমান বয়স 30 বছর, তিনি অটল পেনশন যোজনাতে ইনভেস্ট করা শুরু করলেন। এবার অটল পেনশন যোজনায় সর্বাধিক যে পেনশন পাওয়া যেতে পারে সেটা হচ্ছে 5,000 টাকা, এবং সাথে সাথে লামসাম যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে 8.5 লাখ। এবার আমি 5,000 টাকা পেনশনের হিসাবেতেই দুটো স্কিমের সঙ্গে তুলনা করব। এক্ষেত্রে ব্যক্তির স্টার্টিং এজ হচ্ছে 30 বছর। প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে গেলে সেই ব্যক্তিকে প্রতি মাসে 577 টাকা করে জমা করতে হবে। আর ইনভেস্টমেন্ট টেনিওর হচ্ছে আপনার 30 বছর। এরপরে কি পেনশন পাওয়া যাচ্ছে? 60 বছরের পর প্রতি মাসে আজীবন 5,000 টাকা পেনশন পাচ্ছেন। এবার সেই ব্যক্তির মৃত্যুর পর তার যিনি ওয়াইফ, তিনি প্রতি মাসে 5,000 টাকা পেনশন পাবেন। এবার লামসাম বেনিফিটের কি সুবিধা আছে? যে ব্যক্তি পেনশন চালু করেছিলেন তিনি তার জীবদ্দশাতে কিন্তু কোনো লামসাম টাকা পাচ্ছেন না। এরপর সেই ব্যক্তির যিনি ওয়াইফ, তিনিও তার জীবদ্দশাতে কিন্তু কোনো টাকাই পাচ্ছেন না। তাদের দুজনের মৃত্যুর পর তাদের অবর্তমানে তাদের যিনি নমিনি থাকছেন তিনি 8.5 লাখ টাকা লামসাম পাবেন। ধরে নিলাম সেই কাপেলের শেষজন 80 বছর পর্যন্ত বাঁচলেন, তাহলে কি হবে? তাহলে 60 বছরের পরে আরও 20 বছর পরে তাদের যে নমিনি তিনি 8.5 লাখ টাকা লামসাম পাবেন। এইবার দেখে নিই যে এই 577 টাকা যেটা উনি অটল পেনশন যোজনায় প্রতি মাসে মাসে ডিপোজিট করছিলেন, সেই পরিমাণ টাকাটা যদি তিনি ন্যাশনাল পেনশন স্কিমে জমা করতেন তাহলে তিনি কি পেতে পারতেন? এক্ষেত্রে ব্যক্তির স্টার্টিং এজ একই থাকছে 30 বছর, প্রতি মাসে 577 টাকা করে জমা করছেন। আমি ধরে নিলাম এনপিএস থেকে মিনিমাম 9% রিটার্ন এসেছে, তাহলে সেক্ষেত্রে তার যে টোটাল লামসাম অ্যামাউন্ট যেটা জমা হবে এনপিএস অ্যাকাউন্টে সেটা হবে 10,56,339 টাকা। এবার সেই 10,56,339 টাকার মধ্যে থেকে ব্যক্তিকে প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে হবে। তো সেই 5,000 টাকা পেনশন পাওয়ার জন্য তিনি কি করলেন? এই লামসাম অ্যামাউন্ট থেকে 10 লাখ টাকা অ্যানুইটি কিনে নিলেন। 10 লাখ টাকা অ্যানুইটি থেকে 6% হারে প্রতি মাসে 5,000 টাকা পেনশন তিনি পাবেন। কিন্তু এক্ষেত্রে তার উদ্বৃত্ত থেকে যাচ্ছে 56,000 টাকা। এবার এই 56,000 টাকার যদি তিনি 20 বছরের জন্য এফডিও করে দেন এবং সেই এফডির থেকে যদি 6% ইন্টারেস্টও পায়, তাহলে 20 বছর পরে সেই ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে 1,86,000 টাকা। এবার সেই ব্যক্তির মৃত্যুর পর সেই লামসাম অ্যামাউন্টটা তার ওয়াইফ তুলেও নিতে পারেন, বা সেটা দিয়ে তিনি আবার অ্যানুইটি কিনে নিতে পারেন এবং 5,000 টাকা পেনশন তিনি পেতেই থাকবেন। এবং ধরে নিলাম যে 80 বছর বয়সে সেই ব্যক্তির ওয়াইফেরও মৃত্যু হলো, তো সেক্ষেত্রে তার নমিনি কত টাকা পাচ্ছে? তার নমিনি পাবে যে টাকাটার অ্যানুইটি কেনা হয়েছিল সে টাকাটা তো পুরো ফেরত পেয়ে গেল 10 লাখ টাকা, এবং যে টাকাটা এফডি করা হয়েছিল সেই টাকাটাও আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়ে গেল 1,86,000 টাকা। তো তার নমিনি পেল এক্ষেত্রে 11,86,000 টাকা। এক্ষেত্রে আপনার নমিনি 3,36,000 টাকা বেশি পাচ্ছে। এবার দেখুন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বেনিফিট যেটা ন্যাশনাল পেনশন স্কিমেতে আছে, সেটা হলো ফ্লেক্সিবিলিটি। অটল পেনশন যোজনার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনদশাতে কোনো লামসাম টাকা পাবেন না। আপনি যে টাকাটা জমা করছেন 60 বছরের পরে শুধুমাত্র আপনি পেনশনই পাবেন প্রতি মাসে 5,000 টাকা, তার বেশি কিন্তু আপনি আর কিছুই পাবেন না। আপনার যে জমা টাকাটা, যে লামসাম টাকার যেটা হলো, হতে পারে যে সেই বয়সেতে আপনার একটা বড় টাকার দরকার হলো, কিন্তু সেইখান থেকে কোনো টাকা তুলতে পারবেন না। ইভেন আপনার মৃত্যুর পর আপনার ওয়াইফও কিন্তু সেই টাকা তুলতে পারছে না, তো ওয়াইফও কিছু পেল না লামসাম টাকা, তিনিও শুধু পেনশনই পেলেন। হ্যাঁ, আপনাদের দুজনের মৃত্যুর পরেতে তবে আপনাদের সন্তান 8.5 লাখ টাকা লামসাম হিসাবে পেল। কিন্তু এনপিএস এর ক্ষেত্রে দেখুন, যদি চান 60 বছরেতে আপনার যে টোটাল কর্পাসটা হয়েছে, যেটা কিনা আপনার 10,56,000 টাকার মতো, তার 60% অর্থাৎ 6,34,000 টাকা আপনি তুলতে পারেন। হতেই পারে যে 60 বছরেতে আপনার একটা বড় টাকার দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু 6,34,000 টাকা তুলতে পারবেন, কিন্তু অটল পেনশন যোজনার ক্ষেত্রে কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা নেই। আবার ধরে নিলাম যে সেই সময় আপনার টাকা দরকার হলো না, তাহলে ঠিক আছে আপনি পুরো 10 লাখ টাকারই আপনি অ্যানুইটি কিনে নিলেন। তো সেক্ষেত্রে অ্যানুইটি কিনে নেওয়ার পরেও কিন্তু আপনার এক্সট্রা টাকা থেকে গেল, যে 50,000-এর মতো এক্সট্রা টাকা থেকে গেল, সেটাকে আপনি এফডি করে দিলেন, সেই টাকা থেকেও আপনার রিটার্ন আসতে থাকলো। এবার আপনার মৃত্যুর পরেতে আপনার ওয়াইফ চাইলে পুরো টাকাটাই তুলে নিতে পারে, অর্থাৎ যে 10,56,000 টাকা হয়েছিল সেই পুরো টাকাটাই তিনি তুলে নিতে পারবেন। কিন্তু অটল পেনশন যোজনার ক্ষেত্রে আপনার ওয়াইফও কোনো টাকা তুলতে পারবেন না, শুধুমাত্র আপনার নমিনি তুলতে পারবে।
সুতরাং আপনি দেখতে পেলেন এনপিএসে যদি আপনি ইনভেস্ট করেন আপনার কাছে ফ্লেক্সিবিলিটি বেশি থাকছে। 60 বছর বয়সে গিয়ে আপনার টাকার উপরে আপনার কন্ট্রোলটা কিন্তু বেশি থাকছে। আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা হচ্ছে সেই টাকাটা আপনি কোথায় কতটা ডিস্ট্রিবিউট করবেন সে বিষয়ে কিন্তু অনেকটাই ফ্লেক্সিবিলিটি আপনার থাকছে, কিন্তু অটল পেনশন যোজনার ক্ষেত্রে এটা থাকছে না। পরিশেষে বলি যে অটল পেনশন যোজনা এই যে স্কিমটা, এই স্কিমটা করা হয়েছে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে এবং যারা খুব অল্প টাকা সেভ করতে পারেন তাদের জন্য, যাতে তাদের ভবিষ্যৎ জীবনে পেনশনটা গ্যারান্টেড হয় এবং যাতে তারা টাকাটা তুলে খরচা করে ফেলতে না পারেন, সেই কারণের জন্যই এখানেতে বাধ্যতামূলক করা হয়েছে যে টাকাটা সরকারের ওখানেতেই ডিপোজিট থাকে এবং তিনি এবং তার ওয়াইফ আজীবন পেনশন পেতে পারেন। তো এই ভিডিওতে আমি দুটো স্কিমেরই সুবিধে অসুবিধার কথা জানালাম। এবার আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি ঠিক করবেন যে কোনটাতে আপনি ইনভেস্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।